বন্ধুরা, আজকে দুইটা রিট পিটিশন শুনানি হয়েছে। একটা রিট পিটিশনে পিটিশনাররা চেয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং সাংবিধানিক সংস্কার সভা গঠন এবং সংসদ সদস্য হিসেবে সংবিধান সংস্কার সভার শপথকে কেন সাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে একটি বিল চেয়েছে। এবং যতদিন পর্যন্ত রুল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত একটা নিষেধাজ্ঞার আদেশ চেয়েছে। আরেকটি রিট পিটিশনে গণভোট অধ্যাদেশের ধারা 3 অর্থাৎ যেখানে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্ন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে আরেকটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই রিট পিটিশনে আইন মন্ত্রণালয়, সেক্রেটারিয়েট, ক্যাবিনেট ডিভিশন, সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সেক্রেটারিয়েট, প্রধানমন্ত্রীর অফিস তাদের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে যেন এই বিষয় সংক্রান্ত কোন ফার্দার কার্যক্রম গ্রহণ করা না। এই রিটের উপর শুনানি হয়েছে। শুনানিতে আমরা যে কথা বলার চেষ্টা করেছি, এক, গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছে। তো গণভোট তো হয়ে গেছে, প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়ে দিয়েছে। প্রশ্নকে যখন হা না উত্তর দিয়ে দেওয়া হয় তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করা হয়। অর্থাৎ এখন আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, এখন চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের রেজাল্ট। যদিও বলছেন গণভোটের প্রশ্নকে, কিন্তু প্রশ্ন তো প্রশ্নের জায়গায় নাই, প্রশ্ন ইতিমধ্যে ফলাফলের জায়গায় চলে এসেছে, অর্থাৎ ফলাফলকেই চ্যালেঞ্জ করছে। সেকেন্ড প্রশ্ন হলো, এই জুলাই সনদ হয়েছে ঐকমত্যের ভিত্তিতে কিছু ডিসেন্টিং ছাড়া, এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের সুপারিশ অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। এই আদেশটিকেও তারা বলছেন সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। দেখুন, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার। এত তাড়াহুড়া করে দুইজন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছে তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন, এবং একটা ক্লোজ এলাই আছে সরকারের কিছু ব্যক্তিবর্গ এই বিষয়টাকে আদালতে সাবজুডিস ম্যাটার বলে পার্লামেন্টকে যেন কোনোভাবে বাধিত করা না যায়, এই জন্যই এই কৌশলটা অবলম্বন করেছে। আমরা আদালতে প্রশ্ন তুলেছি যে 10 দিন অপেক্ষা করে পার্লামেন্ট যদি সিদ্ধান্ত নেয় তাহলে আদালতের হস্তান্তর করার কোনো প্রয়োজন নেই, মাত্র 10 দিন। আগে যেহেতু করা হয়নি, নভেম্বর মাসে আদেশ হয়েছে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস যাচ্ছে, এতদিন যদি এটা চ্যালেঞ্জ করার প্রয়োজন না হলো তাহলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে গেলে অসুবিধাটা কি? এগুলোর আসলে কোন সুনির্দিষ্ট উত্তর দিতে পারে নাই। এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, ডক্ট্রিনাল পলিটিক্যাল কোয়েশ্চেন নামে একটা কোয়েশ্চেন আছে, যেগুলো হাইলি পলিটিক্যালি সেনসিটিভ, এগুলো আদালতের বিবেচ্য বিষয় নয়। আচ্ছা বলেন, বাংলাদেশের অভ্যুত্থানকে আদালতের নিয়ম মেনে হয়েছে? আদালতের আদেশ মেনে কি মাস আবসার্ভ হয়েছে? বিপ্লব হয়েছে? অন্তর্বর্তী সরকার হয়েছে? কিংবা গণভোট হয়েছে? কিংবা জাতীয় নির্বাচন হয়েছে? এখন এসে দেখেন, খুব ইন্টারেস্টিং, জাতীয় নির্বাচনের পার্টটুকুকে চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জ করে শুধু গণভোটের পার্ট। জাতীয় নির্বাচন তো একদিনই হয়েছে, পাশাপাশি ব্যালটে হয়েছে। আপনি যদি সেকশন 3 গণভোট অধ্যাদেশ সেকশন 3 কে যদি চ্যালেঞ্জ করেন, আবার জাতীয় গণপরিষদ গঠন না করতে চান, তাহলে আপনি জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ করেন না কেন? জাতীয় নির্বাচন ঠিক থাকবে কিন্তু গণভোট ঠিক থাকবে, জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। এর অর্থ যেটি বোঝা যাচ্ছে, these two রিট পিটিশনস আর ক্যালকুলেটিভ and politically motivated রিট পিটিশনস। এগুলো কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ একটা ডিজাইনকে ইমপ্লিমেন্ট করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু আইনজীবীকে ম্যানেজ করে they have taken this initiative। আদালতের সামনে এগুলো উপস্থাপন করে অতীতে আদালতকে ব্যবহার করে
যে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে সবগুলো গুণে গেছে। This is a political question has to be settled by consensus of the political parties. Political parties আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত থেকে সরে আসতে গেলেও পলিটিক্যাল পার্টিকে আলোচনার ভিত্তিতেই সরতে হবে। আদালতকে এখানে সাবজেক্ট ম্যাটার করে যিনি আজকে বিচারক ছিলেন জুনিয়র জাজ, তিনিও এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারক। একটা অর্ডিন্যান্স হয়েছে বিচার বিভাগে অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের আলোকে বাংলাদেশের হাইকোর্টে 2 সেট বিচারক অ্যাপয়েন্টেড হয়েছে। তার মধ্যে আজকে যিনি জুনিয়র বিচারক ছিলেন তিনিও এই আইনের অধীনে নিয়োগপ্রাপ্ত বিচারক। অভ্যুত্থান যদি না থাকে, সরকার যদি না থাকে, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ যদি না থাকে, গণভোট যদি না থাকে, তাহলে ওই মাননীয় বিচারক কিভাবে থাকবে? কোন জায়গায় তিনি অ্যাপয়েন্টেড? Who will appoint him? These are the pertinent questions which are unanswered. আমি দেখেছি একটা তাড়াহুড়া, আমি এটাও দেখেছি কোনোভাবে বিপ্লবের এই সেন্সটাকে অন্যদিকে ঘুরিয়ে আদালতের কাঁধে রেখে পার্লামেন্টের কাছে না পাঠিয়ে কোর্ট এই কথা বলেছে সুতরাং আমাদের কিছু করার নাই, এইরকম একটা মেন্টালিটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং এটাতে আমরা খুবই অ্যাংশাস। We are anxious in a sense that this type of attitude will ultimately foil the whole scheme of the revolution. আপনি দেখেন যারা বলছেন গণভোট বাতিল হবে তারা বলছেন না কেন জাতীয় নির্বাচন বাতিল হবে? যদি পুরোটাই বাতিল হতে হয় তাহলে why not the national election? Why only the গণভোট? Why only the জুলাই সনদ বাস্তবায়ন আদেশ? মাঝখানে 135টা অর্ডিন্যান্স হয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশ শুরু করি। আবার আমরা 5ই আগস্টের আমরা আদালতের কথা বলেছি, যদি তাই বলতে চান তাহলে সব বাদ দেন। Let us go back before 5th August. 5th অগস্টের আগে ফিরে যাই, ওখানে গিয়ে দেখি না আমরা কোন জায়গায় ছিলাম। Let us start from there. 4th অগস্ট থেকে স্টার্ট করি, তখন তো রাজি না। এর অর্থ কি? এর অর্থ হলো যেটা সুবিধাজনক এটাকে পিক করা হবে, যেটা অসুবিধাজনক এটাকে বাদ দেওয়া, যেটা সুবিধাজনক এটাকে চুজ করা হবে, যেটা অসুবিধাজনক এটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া হবে। This is serious arbitrary activity of particular group of people. Should not be. No one should do this. এবং এইভাবে একটা রেভলিউশনের পরে একটা চার্টারকে অপ্রাসঙ্গিক করে ফেলার যদি ইনিশিয়েটিভ নেওয়া হয় তাহলে that will be again a political blunder, a legal blunder. Judiciary will be debated. এবং বিচার বিভাগের উপরে এই বন্দুক রেখে এই ধরনের কর্মকাণ্ড করা সঠিক নয় বলে আমরা মনে করি। ধন্যবাদ।